This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মূলত নতুন সরকার আসবার পর পুরো পরিষেবাও যাতে ঠিকঠাক চলে বা পুরো পরিষেবার কাউন্সিলর এবং অন্যান্যদের সাথে একবার সম্পর্ক করা, তাদের সুবিধা অসুবিধা, আমার এমএলএ হিসাবে এখানে কি করণীয় আছে এটাও জেনে নেওয়া, বিস্তারিত আমাদের মূল কিছু সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। সমস্ত কাউন্সিলররা ছিল, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন, তো আমাদের এই পৌরসভার সব থেকে বড় সমস্যা হচ্ছে আমদানি আটানি খরচা রুপাইয়া। তো আমরা এই যে ভুতুরে লেবার নিয়ে এতদিন ধরে বিভিন্নভাবে বলা হচ্ছিল, আজকে আমরা এখানে সিদ্ধান্ত নিয়েছি যারা কাজ করবে না তাদেরকে পয়সা দেওয়া হবে। এই ঘরে বসে থেকে দীর্ঘদিন যারা মাইনে তুলে গেছে, এতে পৌরসভা দিন দিন দুর্বল হয়েছে। এবার তারপরেও কিছু পরিস্থিতি আছে যে পেনশন দেওয়া এবং অন্যান্য কিছু, যে যাতে একটা বড় ব্যয় পৌরসভার হচ্ছে, তাদের থেকেও কিছু প্রস্তাব আছে, সেটাও আমি যথা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব। কিন্তু কোনো পরিস্থিতিতেই আর ভুতুল এবারদের কোনো রকম ভাবে মাইনে দেওয়া যাবে না, এটা আজকে সিদ্ধান্ত হয়েছে। যারা কাজ করছে না, যারা দৈনন্দিন, মানে এখানে তো একটা বিষয় ছিল যে শুধু মাইনে নিতে আসতো, সই করতো, তার রোজগার অ্যাটেন্ডেন্স নেই। আর এটাও খুব সত্যি কথা যে আমাদের এরকম পৌর কাজের মধ্যে এত লোকের প্রয়োজনও নেই, অপ্রয়োজনীয় প্রচুর লোক আছে। এটা পৌরসভা ঠিক করুক যে কারা অপ্রয়োজনীয়। আর আগামী মাসের বেতনের সময় আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ফলপ্রসূ হলো। আমরা বললাম যে দেখুন, দীর্ঘদিন ধরে এই অচল অবস্থা চলতে পারে না, আমাদের যেরকম রোজগার আছে সেরকম খরচা করতে হবে, তবে এত লোকের ওভারহেড এক্সপেন্স আমরা চালাবো কি করে? পৌরসভার সাথে কথা হয়েছে, এটা এক বাক্যে সবাই মেনেছে, কাউন্সিলররা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবাই, যে না, ভুতুরে লেবারে পয়সা দেওয়া যেতে পারবে না, এবং তারাও এটা হবে না বা দেওয়া হবে না এই বিষয়ে একমত হয়েছে, এবং আশা করি আমরা পরের মাস থেকে এটা কার্যকর হবে। আজকে 20 তারিখ হয়ে গেল, এখনো বেশ কয়েকটা দপ্তরের অস্থায়ী কর্মচারীদের মজুরি পায়নি। এটা তো সত্যি কথা, এই সমস্যার জন্যই তো, যদি আপনার 10 জনের দেওয়ার ক্ষমতা আছে বা প্রয়োজন আছে, সেটা যদি 100 জনকে দিতে হয়, এই টাকাটা কোথা থেকে আসবে? আসবার অর্থের কোনো সংস্থান নেই, অথচ অনেক খরচ, সেটার জন্যই এটা করা হয়েছে। দ্বিতীয়ত, আমাদের ওয়াটার লগিং, এটা একটা আমাদের পৌরসভার বিরাট সমস্যা। 16 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, আপনার 17 নম্বর ওয়ার্ড, ওদিকে 8 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, বিভিন্ন জায়গায় বর্ষার সময় আমরা দেখেছি যে দীর্ঘদিন জল জমে থাকে, মানুষের অসুবিধা হয়, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রেও খুব ক্ষতিকর। সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা প্রজেক্ট, এই ওয়াটার লগিংকে আটকানোর জন্য আমরা, আমাদের চেয়ারম্যান সাহেব আগামী কদিনের মধ্যেই আমাকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট এবং সেটাকে কিভাবে আমরা মেকওভার করতে পারি সেটার জন্য একটা প্রস্তাব দেবেন। সেই প্রস্তাব আমি মন্ত্রিসভায়, আমাদের বাজেটে যদি অনুমোদন করানো যায়, তাহলে আমার চুঁচুড়াবাসীর ক্ষেত্রে অনেক সহজসাধ্য হবে। অতীতে এই যে নিয়োগটা হয়েছে অস্থায়ী কর্মচারীদের এত নিয়োগ, সেক্ষেত্রেও কি একটা সমস্যা এই বর্তমানে এসে দাঁড়ালো? এটা তো স্বাভাবিক, তখন একটা সমস্যা, অনেকেই আছেন নিজের লোক ঢুকিয়ে রেখেছেন, এটা কাউন্সিলররাও আজকে বুঝতে পারছেন যে ওভারহেডটা যারা তারা তৈরি করেছেন সেটাকে বয়ে বাড়ানো। দেখুন, অনেক কিছুই আমরা দেখি স্বাভাবিক জীবনে, অনেকেই আছেন একটা খুব দামি গাড়ি কিনে ফেললেন যোগের বসে,
কিন্তু সেটা প্রতিনিয়ত চালানোটা তো একটা খরচা সাপেক্ষ। যখন খরচা চালাতে আর পারেন না তখন সেটা বিক্রি করে দেওয়া হয়। ঠিক সেই রকমই তখন কাউন্সিলররা নতুন ছিলেন, বুঝতে পারেননি যে এই ওভারহেড এক্সপেন্স তারা টানবেন কি করে। আজকে তারা উপলব্ধি করছেন। কেন আমি সব কাউন্সিলরকেই বলতে শুনলাম যে না এটা হওয়া উচিত, তার মানে তারা আজকে বুঝতে পারছেন যে যারা অতীতে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। আমাদের আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এই পৌরসভারই বিশেষ করে আমাদের ভারসাম্য, প্রকৃতির ভারসাম্য বজায় রাখবার জন্য যত্রতত্র এখানে যে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটে সাবমার্শিয়াল বসানো, যেটা একেবারে এখন আইন বিরুদ্ধ। যে এরকম সাবমার্শিয়ালে আমরা যদি জলটা তুলতে থাকি, এতে কি হবে, কিছুদিন বাদে আমরা দেখব অনেক জায়গায় ধস নামবে। এটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। নিচের যেহেতু এখন এত ফ্ল্যাট হচ্ছে, এত কিছু হচ্ছে, নিচের জলটা উঠে গেলে সেটার ফিল আপ হচ্ছে না বলে আগামী দিন এরকম ধসের প্রবণতা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে প্রকৃতির ভারসাম্য বজায় রাখবার জন্য বিকল্প ব্যবস্থা হচ্ছে মিউনিসিপ্যালিটি জল সরবরাহ করে। সেই জল তারা তাদের নিচে রিজার্ভার করে তারপর তারা উপরে তুলে ইউজ করবে, যেমন সব বাড়িতে হয়। সাবমার্শিয়াল একদম বন্ধ করতে হবে, সেটা আমরা আলোচনা করেছি। যেগুলো হয়ে গেছে সেগুলোর থেকেও দেখতে হবে কজন অবৈধ, কজন। প্রচুর আমার কাছে এরকম তথ্য আছে। সাবমার্শিয়াল আছে, মিউনিসিপ্যালিটির নিয়ম হচ্ছে পারমিশন নিয়ে 50,000 টাকা জমা দিয়ে পারমিশন নিতে হয়, প্রত্যেক মাসে 2,000 টাকা দিতে হয়। তো আমি যা জানলাম অধিকাংশ ফ্ল্যাটই দেয় না, বা অনেকের সেই 50,000 টাকারও পারমিশনটাও নেয়নি। অনেক কিছু চলতো। মানে এখানে বেসিক বিষয়টা হচ্ছে মিউনিসিপ্যালিটি দিন দিন গরিব হয়েছে, নেতা বা অন্য যারা পরিচালনার মধ্যে আছে তারা বড় লোক হয়েছে, তাই জন্য ব্যবস্থাটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। তো এখন সবাই একমত, অনেকেই নতুন আছেন, অনেকেই দায়িত্ব বদল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সবাই আমরা একমত যে মিউনিসিপ্যালিটিকে শক্তিশালী করবার জন্য যে যে কাজ করা দরকার আমরা ঐক্যবদ্ধভাবে করব, এবং আগামী 6 মাসের মধ্যে আমরা চেষ্টা করব যাতে মিউনিসিপ্যালিটিকে কিছুটা হলেও ঘুরে দাঁড় করানো যায়। সেটা আমরা সবাই সদর্থক প্রয়াস করব। পাম্পিং স্টেশন করে অনেকগুলো আমাদের ইয়েও তৈরি হয়েছে, কি বলে, ট্যাঙ্ক। সেগুলো এখনো মনে হয় অমৃত প্রকল্পে অনেক ট্যাঙ্ক হয়েছে, সেগুলো এখনো শুরু হয়নি। আমার মনে হয় এগুলো ঠিকঠাক সব চালু হলে এই সমস্যা থাকার কথা না, জলে ফোর্স নিয়ে সমস্যা হওয়া উচিত না, এগুলো সব ঠিক হয়ে যাবে। বেআইনি নির্মাণের ক্ষেত্রে সেরকম কিছু কথা হলো? একদম, আমরা জিরো টলারেন্স, কোনো বেআইনি নির্মাণ। এমনকি কথাও আমাদের হয়েছে যে জল জমার প্রচুর আমাদের রাস্তা নর্দমা, কেউ বাড়ি করে নিয়েছে, কেউ দোকান ঘর করে নিয়েছে, পরিষ্কার করা যায় না ড্রেন, তাহলে নিকাশি ব্যবস্থা চলবে কি করে? হতে পারে কেউ পয়সা নিয়ে তাদের বসিয়েছে, কিন্তু আমরা আজকে পুরো স্ট্যান্ড নিয়েছি, তাতে যা হোক, কেউ মনে করবে ভালো হচ্ছে, কেউ মনে করবে খারাপ হচ্ছে, কিন্তু এ কথাটা সবাইকে বুঝতে হবে যে যদি ওই দোকান বা কেউ যারা এরকম ড্রেন, বড় খাল দখল করে ফেলেছে, তাদেরকে যদি না সরানো হয় তাহলে পুরো চুঁচুড়াবাসীর অসুবিধা হচ্ছে। যেখানে যেখানে জল জমছে সেখানে দিনের পর দিন, 1 মাস 1.5 মাস তারা ওয়াটার লকড হয়ে থাকছে। এটা তো চলতে পারে না। অতএব কোথাও কোথাও কঠোর হতে হবে। প্রশাসক যদি কঠোর না হয় তাহলে নানা রকম সমস্যা নানা মানুষ তৈরি করবে। কারোর মনে হলো আমি কারোর জমিতে কিছু করে ফেলবো, এটা তো ঠিক নয়। তার জন্য অনেক ব্যবস্থা আছে, আমরা আরো ঠিক করেছি। আজকে আলোচনায় আমরা প্রস্তাব দিয়েছি যে দেখুন, আমাদের পৌরসভা দিন দিন পৌরসভার আর্থিক অবস্থা দুর্বল হচ্ছে। এখানে প্রচুর আমরা দেখছি যে দোকানপাট অনেক কিছু পৌরসভার জমিতে। একই দেখা যায় যে ঠিক তার উল্টো দিকেই পাকা দোকান কিনছে, যে সে হয়তো 20 লাখ 15 লাখ টাকা দিয়ে দোকান কিনে ব্যবসা করছে, আর উল্টো দিকেই ফুটে দেখা যাচ্ছে যে একটা ঘুমটি করে কোনো পয়সা না দিয়ে মিউনিসিপ্যালিটিকে বা গভর্নমেন্টকে তারা দিব্যি ব্যবসা করছে। এটা চলতে পারে না, এটা দ্বিচারিতা হচ্ছে। যে লোকটা ওখানে পয়সা দিয়ে দোকান করেছে তার সাথে এটা দ্বিচারিতা হচ্ছে। অতএব মিউনিসিপ্যালিটি স্কোয়ার ফুট অনুযায়ী যেখানে যেমন ডিমান্ড আছে, ঘড়ির মোড় এটা বড় জায়গা, যেখানে বাজার দর যেমন হয় সেই রকম অনুযায়ী একদম সার্ভিস চার্জ নিতে হবে স্কোয়ার ফুট অনুযায়ী। আমরা এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসব। পয়সা কিন্তু কেউ না কেউ নিচ্ছে,
এটা ভাববেন না যে ওই লোকটা দিচ্ছে না, সে কোনো দাদাকে দিচ্ছে, কোনো মাফিয়াকে দিচ্ছে, কোনো নেতাকে দিচ্ছে, কিন্তু মিউনিসিপ্যালিটি পাচ্ছে না। এখন থেকে হবে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সমস্ত পয়সা পাবে, কোনো দাদা, কোনো নেতা, কোনো কেউ এই পয়সা, কোনো মাফিয়া এই পয়সা তুলতে পারবে না। এটা আমাদের স্ট্যান্ড। আমরা মিউনিসিপ্যালিটিকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আমরা কোনো কারোর ভেস্টেড ইন্টারেস্টেড সার্ভ করবার জন্য আমরা এখানে এই কাজ করতে আসিনি। মানুষ আমাদের ওপর ভরসা করেছে, মানুষ আমাদের ওপর তাদের আস্থা দেখিয়েছে, সেই আস্থা এবং ভরসার মর্যাদা দেওয়াটাই আমাদের কাজ। এই পরিস্থিতি কি বিগত সরকারের জন্য কি হয়েছে বলে মনে করছেন আপনি? দেখুন, যদি কোনো শাসন ব্যবস্থায় দুর্নীতি বেশি হয়, তার দায় তো সেই শাসন ব্যবস্থাকেই নিতে হবে। এটা বলবার অপেক্ষা রাখে না যে সেখানে কিছু ভুল ত্রুটি ছিল। এবার ত্রুটিমুক্ত করাটাও একটা সময়, সবাই তো অ্যাট এ টাইম সবার বুদ্ধি বা বোধ বা কার্যপ্রণালী এক হয় না। ঠিক আছে, একটা পরিস্থিতি ওরকম চলেছে, এখন পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির মতো করে চলতে হবে। আমরা জিরো টলারেন্স টু এনি করাপশন, সেটা যেরকমই হোক। মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা আমি সবাইকে নিয়ে পালন করার চেষ্টা করব। কতদিনের মধ্যে আমার পরিবর্তন আসবে বলে মনে করছেন? আজকে এক্স চেয়ারম্যান সাহেব আমাকে একটা উদাহরণ দিয়ে বললেন যে দেখুন, এখানে যখন ওই ময়লা আনতে যায় তখন ময়লা কে দেবে, বাড়ির লোক দেবে না পরিচারিকা দেবে, সেই দ্বন্দ্বে দেখা যায় পরিচারিকা আসেনি বলে উপর থেকে ময়লা ফেলে ডাস্টবিন বা রাস্তার উপর প্লাস্টিকে করে বেঁধে ফেলা হচ্ছে। এটা কিন্তু দোষ অন্য কারণ না। কিছু ইনডিসিপ্লিন মানুষকে ডিসিপ্লিন হওয়ার জন্য প্রশাসনকে কড়া হতে হবে। আমরা কড়া পদক্ষেপ নেব, ডিসিপ্লিন সবাইকে হতে হবে। আমি নিজে যেমন ডিসিপ্লিন হব, আমি চেষ্টা করব বাদ বাকি সবাইকে ডিসিপ্লিন করার। এবং আমরা সকলে যদি প্রয়াস করি, আমার মনে হয় চুঁচুড়াবাসীর এটা ঐতিহ্যের শহর, সংস্কৃতির শহর, এখানে মানুষ এতটা খারাপ হতেই পারে না যে যদি আমরা হবে যে প্রশাসন একটা ব্যবস্থা নিল, সেটাকে ভাঙবার জন্য সবাই চেষ্টা করবে। অতএব দুপক্ষ থেকেই চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমরা সবাই আমাদেরটা চেষ্টা করি। আশা করি কোনো কিছুই একদিনে হয় না, একটা নির্দিষ্ট সময় আপনি দেখবেন যে এই কাজগুলো সব বন্ধ হয়ে যাবে, সবাই ঠিকঠাক চলবে, আমরা রাস্তা পরিষ্কার রাখতে পারবো। যেগুলো গ্রিন সিটি হয় ভারতবর্ষে, সেখানে কিন্তু আপনি কোথাও একটা প্যাকেট রাস্তায় ফেলতে পারবেন না। এটা সিস্টেমটা তৈরি হতে সময় লেগেছে। আমার চুঁচুড়া শহরও আগামী দিন যাতে একটা মডেল হতে পারে অন্যান্য পৌরসভার মধ্যে, সেই চেষ্টা আমাদের সবার করতে হবে। যেমন যারা প্রশাসক আছে তারা করবে, তেমনি আম আদমি বা এখানকার যারা সহ নাগরিক তাদের প্রত্যেককে করতে হবে। সবাই যদি সহযোগিতা করে খুব দ্রুত হবে। আর কিছু মানুষ আছে যারা কাউকে শুনতে চায় না, তাদের জন্য প্রশাসনকে কঠোর হতে হবে। আগামী দিনে মনিটরিং করবেন বিধায়ক? এটাই জন্যই তো মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে। আপনি নিকাশি ব্যবস্থা নিয়ে বললেন, কিন্তু এখানে পৌরসভা সব থেকে বেশি অস্থায়ী কর্মী রয়েছে, কিন্তু বিভিন্ন ওয়ার্ডে দেখা গেছে সেখানে যে ড্রেন রয়েছে সেই ড্রেন ঠিকভাবে পরিষ্কার হয় না। সেই কারণে একটু বর্ষা হলেই সেসব বিভিন্ন এলাকায় রাস্তায় জল জমে থাকে। এটার একটা পাইলট প্রজেক্ট আমার কাছে অনেক কাউন্সিলরই রিপোর্ট করেছে, ড্রেনের ওপর পাকা কনস্ট্রাকশন হয়ে গেছে, কাউন্সিলররা রিপোর্ট করছে, কিন্তু সেটা ভাঙবার জন্য কেউ সৎসাহস দেখাচ্ছে না। দেখুন, কাউকে একটা করা হতে হবে। আমার একটা মানুষের সুযোগ দেখবার জন্য আমি 1000 মানুষের দুর্ভোগ ডেকে আনবো, এটা হতে পারে। দরকার পড়লে কঠোর হতে হবে। আমি সবাইকে বলেছি কঠোর হন, আমি দাঁড়িয়ে থাকবো। যদি কোনো কনস্ট্রাকশন আমার মানুষের জন্য ক্ষতিকারক হয়, সেই কনস্ট্রাকশন ভেঙে ফেলতে হবে, কিছু করার নেই। সেখানে আমরা সবাই কঠোর হব। কি হয়নি এটা নিয়ে আলোচনা নয়, কি হবে এটা নিয়ে আলোচনা। আমার মনে হয় চেয়ারম্যান সাহেবও একমত, তারা প্ল্যানিং করুক কোথায় এই ধরনের অবস্ট্রাকশন আছে, যে একদম এমনভাবে করেছে যার জন্য আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরকম অনেকের থেকে পেয়েছি। এগুলো আমরা আলোচনা করে তার যথোপযুক্ত ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে দাঁড়িয়ে থেকে করাবো, কোনো অসুবিধা হবে না। অতীতে চুঁচুড়া পৌরসভার রাস্তাঘাট নিয়ে সাধারণ মানুষ অভিযোগ করেছিল, রাস্তাঘাটের বেহাল দশা, সরকারি প্রকল্পের কাজ হলেও
নতুন রাস্তা তৈরি হওয়ার পর আবার প্রকল্প জন্য ভাঙা হচ্ছে, সেটা কি কোনো জায়গায় দাঁড়িয়ে কি সরকারি প্রকল্পের যে কাজ সেটার জায়গায় কি কোনো একটা মত পার্থক্য ছিল এই যে পৌরসভার সঙ্গে সরকারের? বিষয়টা মত পার্থক্য না, বিষয়টা হচ্ছে প্ল্যানিং এ। আমাদের শহর চুচুড়া খুব প্ল্যান্ড সিটি এরকম তো নয়। যখন যেরকম ভাবে বেড়ে উঠেছে, যখন যেখানে বসতি তৈরি হয়েছে এইভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে প্ল্যান করতে হবে। আমরা ওই জন্যই সচেষ্ট যে কিভাবে এটাকে প্ল্যান করে আগামী দিনে মানুষের যাতে এই যত সমস্যা আছে কতটা আমরা সেটাকে লাঘব করতে পারি, তার জন্যই তো মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করব। অতীতে পুর দপ্তরে এই যে ড্রেনেজ সিস্টেম ছিল, অতীতে বহু যুগ আগে একটা ড্রেনেজ সিস্টেম ছিল যেটা পূর্ত দপ্তরে এই পৌরসভা দিয়ে এসছে অনেক অতীতে, কিন্তু আজও পর্যন্ত সেই ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে এখনো এগো না। দেখুন ব্যাপারটা কি আছে, প্ল্যান সিটিতে ড্রেনেজ সিস্টেম তৈরি করে তারপর তার বসতি তৈরি হয়। কিন্তু আমাদের এখানে বসতি হয়ে গেছে, বসতির অনুযায়ী ড্রেন হয়েছে। আপনি এরকম বহু জায়গা দেখতে পাবেন যে বর্ষাকালে যেদিকে জল যাচ্ছে আর এমনি দিকে উল্টো দিকে জল যাচ্ছে। মানে বর্ষার সময় যেহেতু পুকুরগুলো ওভারলোডেড হয়ে যায়, তখন যে জলটা পুকুরের দিকে যাওয়ার কথা সেটা উল্টো দিকে রাস্তার দিকে চলে আসে। এটা আমাদের অনেক জায়গায় আপনারা একটু চোখ খোলা রাখলেই দেখতে পাবেন। এগুলো দেখুন সামাজিক সমস্যা, কারণ বিভিন্ন জায়গায় ড্রেন একই সাথে প্ল্যান্ড ওয়েতে সারা শহর জুড়ে হয়েছে এরকম তো না। যখন যেখানে বসতি তৈরি হয়েছে তখন যেখানে ড্রেন তৈরি হয়েছে, অতএব এই সমস্যা থাকবে। চুঁচুড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক উনি কয়েকদিন আগে আমাকে ফোন করে জানালেন, সুপ্রভাত জানিয়ে, যেরকম আমি বুধবার দিন বেলা 12টা নাগাদ পৌরসভায় যাব একটু কাউন্সিলরদের সঙ্গে পরিচিত হতে, তুমি একটু সবাইকে খবরটা দিয়ে দেখো। সেই মোতাবেক আজকে সব কাউন্সিলরদের বলেছিলাম, তারাও এসছে। খুব সদর্থক আলোচনা হয়েছে। আমরা আমাদের পৌরসভার কিছু কিছু ত্রুটি বিচ্ছুরির কথা তুলেছি, কি করলে ভালো হয় সেটাও আমরা জানিয়েছি, প্রস্তাব দিয়েছি। উনি সেইটার সঙ্গে একমত হয়েছেন, আমাদের লিখিত আকারে ডিটেলসে দিতে বলেছেন। আমরা সেগুলো ওনাকে জানাবো, যাতে আমরা পৌরসভার যে সুযোগ সুবিধাগুলো পেলে আমরা আমাদের পৌর কর্মচারী এবং পৌরবাসীকে ভালো রাখতে পারবো। উনি সেটা সহযোগিতা করবেন বলেছেন, আমরা সেটা ওনাকে লিখিত আকারে জানাবো। হ্যাঁ, উনি বলেছেন ওনার একজন করে প্রতিনিধি থাকবে প্রত্যেক ওয়ার্ডে, যারা লোকালে কাজকর্ম দেখাশোনা করবে, পরিষ্কার পরিষ্কার ব্যাপারগুলো দেখবে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সর্দাররা আছে, কাজ দেখাশোনা করে। ওনার যদি প্রতিনিধি থাকে সেটা একদিকে ভালো, কারণ পৌরবাসীর ভালো। ওনাদের তরফ থেকেও রইলো, আমাদের পৌরসভার তরফ থেকে রইলো। অ্যাকচুয়াল প্রবলেমের মুখোমুখি হবে। বাইরে থেকে তো অনেকজন অনেক কথা বলে দেয়, সেইটা ওনারাও ফিল্ড ওয়ার্ক করলে দেখতে পারবেন যে কোথায় কোথায় কি ত্রুটি রয়েছে। ওয়াকিবল হবে, একযোগে কাজ করলে নিশ্চয়ই পৌরবাসীর উপকার হবে। বেআইনি নির্মাণের এবং ভুতুড়ে লেবার, যেটার উপরে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে, সেটা কি কংক্রিট কি সিদ্ধান্তে আসলেন? হ্যাঁ, ভুতুড়ে লেবার নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, আমরা কিছুটা তার সঙ্গে একমত, কারণ সেটা ব্যাপারে আমি উত্তর দিয়েছি যে আমার আগে যিনি চেয়ারম্যান ছিলেন, এক্স চেয়ারম্যান অমিত রায়, এইটা নিয়ে একটা লাগাতার লড়াই চালিয়েছিলেন ভুতুড়ে লেবার নিয়ে। আমরাও তাকে তখন সহযোগিতা করেছিলাম। এখন আমি কয়েক মাস হলো বসেছি, আমি সেই প্রচেষ্টা লাগাতার চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের সব কাউন্সিলরের হেল্প দরকার, সব ডিপার্টমেন্টের আধিকারিকদের হেল্প দরকার, কারণ তারাই জানে, যারা ফিল্ডে কাজ করায়, দপ্তরের কাজ দেখাশোনা করে, তারা জানেন সই করে কে চলে যায় আর কে কাজ করে। আমরা তাদের মারফত খবরাখবর নিচ্ছি। এছাড়াও আমরা স্পট ভেরিফিকেশন করব, সেটা কদিন আগেই আমরা ঠিক করেছি। বিধায়ক আসার আগে থেকেই এক্সিকিউটিভ অফিসার তিনিও আমাদের সঙ্গে যেতে চেয়েছেন যে আমরা যারা সই করে গেল ফিল্ডে গিয়ে থেকে পাই কিনা, না পেলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। কারণ যারা কাজ করছে কষ্ট করে, তারা দেরিতে মাইনে নেবে এই লোকগুলোর জন্য, যারা সই করে চলে যাচ্ছে, কাজ করছে না। এদের বিরুদ্ধে আমরা, বিধায়ক আমাদের সঙ্গে একমত, এগুলো ব্যবস্থা নিতে হবে। বেআইনি নির্মাণ আমাদের পিডব্লিউডি থেকে একটা চিঠি গতকাল যোগাযোগ করেছে। পিডব্লিউডির অফিসার তার জিটি রোডের ধার ধরে আমাদের পৌরসভার সাইডে
যত বেআইনি নির্মাণ আছে, যার জন্য পৌরসভা ভুক্তভোগী, এগুলো সেই আজকের নয়, প্রায় বছর 25 আগেকার পূর্ত দপ্তরের আমাদের পিডাব্লিউডির যে জিডি রোড, তার পাশে যে আমাদের নয়নজুলিগুলো আছে, সমস্ত ড্রেন পৌরসভার যে পাকা ড্রেন, তার উপরেই সব দোকান করে বসে আছে। আর একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে দেখা হতো এক সময়, যে তাদেরও সংসার পাতি আছে, উঠে গেলে কোথায় চলবে। কিন্তু বর্তমান বিধায়ক আমাদের পরিষ্কার বলেছেন যে কয়েকজনের সুবিধে দেখতে গিয়ে আপামর পৌরবাসী ভুগবেন, এটা হতে পারে না। আমরা তার সঙ্গে একমত যে অন্তত সেই ড্রেনগুলো ক্লিয়ার করতেই হবে। যারা তার উপরে দোকান করে বসে আছে তারা জীবিকা নির্বাহ করুক, এতে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেগুলো দেখি, কিন্তু অপরের অসুবিধে করলে চলবে না, পৌরবাসীর অসুবিধে করলে চলবে না। এই ব্যাপারগুলো আমরা পৌর বোর্ড, বিধায়ক সব একমত হয়েছে। আমরা আগামী দিনে এই বিষয়টা নিয়ে নামবো। পৌরসভা থেকে না প্ল্যান করেই বিল্ডিং হয়ে গেছে, এরকম কিছু কি আপনারা লিস্ট করেছেন? না, এরকম কিছু ব্যাপার নেই। আমরা জাস্ট বছর দেড়েকের মধ্যেই কোর্ট অর্ডারেও খানকতক বাড়ি ভেঙেছি। বর্তমানে একখানা 5 নম্বর ওয়ার্ডে ব্যাপার এসছিল। অভিযোগ যিনি করেছেন তিনি অভিযোগ অনেকদিন আগে দিয়েছিলেন। সেক্ষেত্রে আমাদের পৌরসভা থেকে ইনকোয়ারি করতে গিয়ে দেখে তখন তিনি বিল্ডিংটা তুলছেন সবে গ্রাউন্ড লেভেলে, মানে তিনি অনুমান করছেন নি বেআইনি করবেন, এরকম ক্ষেত্র ছিল। আবার কিছুদিন আগে ভোটের মধ্যে তিনি দিয়েছিলেন, সেই সময় আমাদের অর্ধেক দপ্তরের লোক ছিল না, সব নির্বাচনী কাজে এসডিও সাহেব তুলে নিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা যেই বলেছি যে নির্বাচনটা হোক, আমরা দেখছি। নির্বাচন যেই মিটেছে আমরা সঙ্গে সঙ্গে ইনকোয়ারি করেছি, দেখা গেছে তার G+3 বিল্ডিং, তিনি ওই সিঁড়িটা যে তুলেছেন, সিঁড়ির যে ল্যান্ডিং গুলো হয় সেগুলো তিনি 10 ইঞ্চি করে বেআইনি করেছেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে ওই 10 ইঞ্চিটাই ভাঙার অর্ডার দিয়েছি এবং তিনি কাজ আরম্ভ করেছেন, এরকম কানে এসছে। আমরা তাকে জানিয়েছি আপনার কাজটা সমাধান হলে আপনি মিউনিসিপালিটিকে জানাবেন, আমরা আরেকবার ইনকোয়ারি করে এসে দেখব যে প্ল্যান অনুযায়ী বিল্ডিংটা ঠিক আছে কিনা। দাদা, সাবমার্সিবল পাম্প এখানে অনেক জায়গায় রয়েছে, সেই নিয়েও কথা বললেন বিধায়ক, সেই নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করবেন? এ ব্যাপারে বহু বছরের একটা পৌরসভায় নিয়ম চলে আসছিল, যেসব প্রমোটার ফ্ল্যাট নির্মাণ করছিল 4 তলা 5 তলা বিল্ডিং, সেখানে কোথাও 18টা 20টা 22টা এরকম পরিবার রয়েছে, তারা সাবমার্সিবল বসাবার অনুমতি পৌরসভা থেকে নিত। আমরা নিয়ম অনুযায়ী পারমিশন চার্জ 50,000 টাকা জমা নিয়ে দিতাম, আর প্রতি মাসে 2,000 টাকা, মানে বছরে 24,000 টাকা পৌরসভার আয় হতো এই বিল্ডিং গুলো থেকে। তা বর্তমানে বিধায়ক বললেন যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য ওই সাবমার্সিবল গুলোকে বন্ধ করতে হবে। মাটির তলায় জল কমে যাচ্ছে, ভ্যাকুম তৈরি হচ্ছে, যে কোনো সময় ধস নামতে পারে ভূমিকম্পেতে। তা আমরা তার কথা ভালোভাবে নিয়েছি, এগুলো আমরা খতিয়ে দেখে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। সরকারের যদি বক্তব্য থাকে সরকারের তরফে যে সমস্ত ফ্ল্যাটে সাবমার্সিবল বন্ধ করতে হবে, আমরা তো সরকারের আন্ডারে, আমরা একটা পার্ট, সরকারের নিয়ম অনুযায়ী নিশ্চয়ই সেটা করব। অনেক ব্যবসায়িক ক্ষেত্রেও সাবমার্সিবল রয়েছে পৌরসভায়, সেক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে দেখুন, আজকে তো সবে মিটিংটা হয়েছে, বিধায়ক সবে প্রস্তাব দিয়েছেন, আমরা এগুলো আলোচনা করব, তার সঙ্গে আলোচনা করব, তাকে নিয়েই চলবো, যাতে সরকারি দৃষ্টিভঙ্গিটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার আছে যে ব্যবসায়িক ক্ষেত্রে যেসব সাবমার্সিবল চলছে সেগুলো বন্ধ করলে কি উপায় হবে। যেমন আমাদের মানে পথ দেখাবে, আমরা পৌরসভা সেভাবেই চলবে। নতুন বিধায়কের হাত ধরে কি পৌরসভার হাল ধরবে? আশা করি আমরা যেমন পূর্বতন বিধায়কের প্রচুর সাহায্য পেয়েছি, পৌরসভা অনেক সাহায্য পেয়েছে। আমাদের পৌরসভা ক্রাইসিস পিরিয়ডে প্রাক্তন বিধায়ক অসিত মোহনদার অনেক হেল্প করেছেন, যে তিনি হেল্প করবেন। আমরা তাকে আমাদের পেনশনের প্রবলেম বলেছি, যে পেনশন আমাদের প্রায় মাসে 65 লক্ষের ওপর পার মান্থ, সেটা সরকার দেয় 40%, পৌরসভা নিজস্ব ফান্ড থেকে দেয় 60%। এর জন্য সারা বছর আমাদের টাকা পেনশন দেওয়া বিরাট মুশকিল হয়ে যায়। যেমন এখনো পর্যন্ত ধরুন এপ্রিল মাসে আমাদের সরকার থেকে
পেনশন এসে যাওয়ার কথা, পেনশনের টাকা। আজকে 20 তারিখ হয়ে গেল, এপ্রিল মাস, এখনো সরকারের ঘর থেকে আমরা কোনো পেনশনের টাকা পাইনি। কিন্তু আমরা গত পরশুদিন টাকা জোগাড় করে কিন্তু একটা পেনশন তাদের ছেড়ে দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম 10 দিনের মধ্যে আমরা একটা পেনশন ছাড়বো। এইভাবে কষ্ট হলেও আমরা আমাদের টোটাল পৌরসভার কর্মচারীদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। সে কি পেনশনাররা, কি আমাদের পৌরসভার স্টাফ বা ক্যাজুয়াল, প্রত্যেকের পাশে দাঁড়াবার চেষ্টা করি, এটা তারা জানে। আজকে বিধায়ক নিজে থেকে জেনে গেলেন আমরা কিভাবে সহযোগিতা চালাই, তা সেইগুলো আগামী দিনেও চালাবো। কালই আমরা বিধায়ককে বলেছি, পঞ্চায়েত স্তরে যেমন সরকার পেনশনটা বহন করে, আপনি পৌরসভা, শুধু আমাদের পৌরসভা উপকৃত হবে না, সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পৌরসভা উপকৃত হবে যদি এই পেনশনের দায়িত্ব সরকার বহন করে। তাহলে আমরা অনেকটা হালকা থাকবো, আমাদের বাকি কর্মচারীদের আরো ভালো সুরাহা দিতে পারবো, পৌরসভা আরো অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার উত্তরে কি জানিয়েছেন তিনি? হ্যাঁ, উনি বলেছেন যে এই প্রস্তাবগুলো লিখিতভাবে দিন, আমি আমাদের বিধানসভায় তুলবো আর আমি মন্ত্রীর সঙ্গে আলোচনা করব, যাতে পৌরসভাকে মানে একটা সুরাহার পথ দেখানো যায়।